এক মাসের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর নবম স্প্যান। দৃশ্যমান হবে ১৩৫০ মিটার সেতু। চলছে রোড স্ল্যাব বসানোর কাজও। রাঙ্গামাটিতে ৭ জন নিহতের ঘটনায় ইউপিডিএফ সরাসরি জড়িত। ৩ দিনের অনুসন্ধানের পর বলছে পুলিশ, ইন্ধন ছিল জেএসএস মূল অংশেরও। সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, কাভার্ড ভ্যানে আগুন। খুলনায় ট্রলির চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু। বিমানবন্দরে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় হচ্ছে নীতিমালা। শুধু টার্মিনাল নয়, পুরো বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। এবং ক্রাইস্টচার্চ হামলার পর অস্ত্র আইন কঠোর করল নিউজিল্যান্ড। নিহত ৫ বাংলাদেশের মধ্যে ২ জনের মরদেহ হস্তান্তর। শুক্রবার গণজানাজা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হচ্ছে। এর আগে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 7টি স্প্যানের সঙ্গে যোগ হচ্ছে এই স্প্যানটি। মাওয়া প্রান্তের একটি স্প্যান সহ এই স্প্যানটি বসানো হলে সেতুর দৈর্ঘ্য দৃশ্যমান হবে ১৩৫০ মিটার। সকাল থেকে সেতুর প্রকৌশলীরা মাওয়া ইয়ার্ড থেকে নিয়ে আসা স্প্যানটি জাজিরা প্রান্তে বসানোর কাজ শুরু করেন। এর আগে গতকাল মাওয়া থেকে এই স্প্যানটি নিয়ে রওনা হয় ৩৬০০ মেট্রিক টন ওজন ধারণকারী বিশেষ ক্রেন। দর্শক, এই মুহূর্তে পদ্মাপাড়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, অনিশ্চিত হয়ে গেছে আজকে নবম স্প্যান বসানোর বিষয়টি, কারণ গতকাল রাতে এখানকার কিছুটা ঝড় বৃষ্টি ছিল, আর এইসব কারণে যে স্প্যানটি নিয়ে আসা ক্রেনটি ছিল সেই ক্রেনটি এখানে নোঙর করে রাখার জন্য যে কেবলগুলো কিংবা তারগুলো ব্যবহার করা হচ্ছিল সেগুলোর কয়েকটি ছিঁড়ে গিয়েছে। আর এই ছিঁড়ে যাওয়ার কারণেই আজকে সকালে যখন স্প্যানটিকে নির্ধারিত পিলারগুলোর কাছে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, তখন আগের রাতেই যেহেতু স্প্যানের নোঙর করে রাখার ক্রেনের কয়েকটি রশি ছিঁড়ে গিয়েছে, তাই এটিকে যথাসময়ে কাছে টেনে আনার বিষয়টি শুরু করা যায়নি। এরপর পরই সকাল 11টার কিছুটা পরে এক দফা চেষ্টা করা হয়েছে নতুন করে রশি বসিয়ে সেটিকে টেনে আনার, কিন্তু এর মধ্যে যে চীনের কর্মকর্তারা এখানে কাজ করছেন তাদের মধ্যাহ্নভোজের বিরতি, আর এই বিরতির কারণে তারা এখান থেকে চলে গিয়েছেন মধ্যাহ্নভোজ গ্রহণ করতে, এবং এরপর এসে তারা আরেক দফা একটু চেষ্টা করবেন যে আজকের দিনের মধ্যে এটি করা সম্ভব হয় কিনা। তবে এখানে তারা কিছুটা দুশ্চিন্তা রয়েছেন আবহাওয়া নিয়ে। তারা বলছিলেন যে বৃষ্টি যদি হয় তাহলে হয়তো আজকের দিনের মধ্যে এই স্প্যানটি বসানো যাবে না, কিন্তু আমরা বৃষ্টির কোনোরকম কোনো আশঙ্কাই দেখছি না। এবং বাংলাদেশের যে কর্মকর্তারা তারাও বলছেন যে এখন পর্যন্ত বাংলাদেশের ওয়েদার ফরকাস্ট যেটি তারা চেক করেছেন সেখানে কিন্তু তারা কোনোরকম বৃষ্টির আশঙ্কা দেখেননি। তাই বাংলাদেশি কর্মকর্তারা চাইছিলেন আজকের মধ্যে যদি সম্ভব হয় এটি তুলে ফেলার, কিন্তু চীনের যারা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি, তাদের পক্ষ থেকে একটু আপত্তি জানানো হচ্ছে। তারা বলছে বিকেলের সময়টা আসলে ঠিক কতটুকু ভালো হবে তোলার জন্য, কারণ এর আগে সকালে সবগুলো স্প্যান বসানো হয়েছিল। আপনাকে একটু মনে করে দিতে চাই মামুন, এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যানটি যখন বসানোর বিষয় ছিল তখনও কিন্তু এই ধরনের একটা অনিশ্চয়তা ছিল এবং নির্ধারিত দিনে স্প্যানটি বসানো সম্ভব হয়নি। সেটি হয়েছিল নাব্যতার কারণে। আর এখন যেটি বিষয়টি হচ্ছে সেখানে কিন্তু নাব্যতা নয়, যে স্প্যানবাহী ক্রেনটি রয়েছে সেটিকে নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসার বিষয়টি রয়েছে। এবং দ্বিতীয় স্প্যানের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে নির্ধারিত দিনে সেটি বসানো সম্ভব হয়নি, তার পরের দিন বসানো হয়েছিল। আজকেও তেমন কিছু ঘটবে কিনা এটি জানার জন্য আমরা হয়তো আরও ঘন্টা দুয়েক অপেক্ষা করব, এবং ততক্ষণে হয়তো আমরা জেনে যাব এখানকার প্রকৌশলীদের কাছ থেকে যে চূড়ান্ত কী সিদ্ধান্ত আসলো। আজকে কি তোলা হবে নাকি আগামীকাল আবার এটি তোলার জন্য অপেক্ষা করতে হবে। মামুনে ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নবম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে সকাল থেকে, এবং এ বিষয়ে জানাতে পদ্মাপাড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। সকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানান, ধুকুরিয়া বিএম কলেজে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হৃদয় হোসেন ও তার 3 সহপাঠী। ভদ্রঘাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় হৃদয়। আহত 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে কাভার্ড ভ্যানটিতে আগুন দেয়। প্রায় 2 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এই ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে।
আনফরচুনেটলি এই ঘটনাটা ঘটেছে, সে দুর্ঘটনা এই স্পট ডেথ। তো এই উত্তেজিত লোকজন ওই কাভার্ডমেন্টে আগুন লাগিয়ে দেয়। তো আমরা ফায়ার ব্রিগেডের ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিভাইছি এবং রাস্তাঘাটও মোটামুটি এখন পরিষ্কার, রাস্তা ছেড়ে দিয়েছে তারা। এদিকে সকালে খুলনার রূপসার আনন্দনগরে রাস্তা পারাপারের সময় ট্রলি চাপায় আখিমণি নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া রাজধানীর কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকার প্রগতি সরণিতে বাস চাপায় শিক্ষার্থী আবরারের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি নিরাপদ সড়কের জন্য ৮ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। প্রায় ১ ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। রাজশাহী ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সময় সংবাদে আরও থাকছে। নদী দখলমুক্ত করতে ২১তম দিনে চলছে বিআইডব্লিউটি এর অভিযান। রাজধানীর মিরপুরে তুরাগপাড়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা। রাঙ্গামাটির বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে ৭ জনের মৃত্যুর ঘটনায় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ সরাসরি জড়িত বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই সঙ্গে নৃশংস এই ঘটনার সহযোগী হিসেবে জেএসএস মূল অংশের ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ করছে প্রশাসন। মূলত ইউপিডিএফ গণতান্ত্রিক এবং জেএসএস সংস্কারপন্থীরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় মূল দুটি অংশ ঐক্যবদ্ধ হয়ে এই কিলিং মিশন চালিয়েছে বলে ধারণা তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাঘাইছড়ি হত্যাকাণ্ডের পর ৩ দিনের অনুসন্ধান শেষে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত হয়েছে শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা এই কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। বাঘাইছড়িতে ইউপিডিএফ এর একক আধিপত্য থাকলেও সমঝোতার অংশ হিসাবে তারা জেএসএস মূল দলের প্রার্থী বড়ঋষি চাকমাকে সমর্থন দিয়েছিল, কিন্তু নির্বাচনে জেএসএস সংস্কারপন্থী প্রার্থী সুদর্শন চাকমার এগিয়ে যাওয়া মেনে নিতে পারেনি দুপক্ষই, যে কারণে তারা এই কিলিং মিশন চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে এলাকায় ঘটনাটা ঘটছে ওইখানে ইউপিডিএফ মূল যারা এদের নিয়ন্ত্রণাধীন এলাকা ওইটা। আমরা ধারণা করতেছি যেহেতু এটা ইউপিডিএফ এর নিয়ন্ত্রণাধীন এলাকা, কাজেই এদের করার সম্ভাবনাই বেশি। স্থানীয়দের মতে সরকারি সংস্থাগুলো জেএসএস সংস্কার এবং ইউপিডিএফ গণতন্ত্রপন্থীদের সহযোগিতা করছে অজুহাতে পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে জেএসএস প্রার্থী উষাতন তালুকদারের পরাজয়ের পর রাজনৈতিকভাবে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। উপজেলা নির্বাচনও ফল ভালো হয়নি, আর তাই আধিপত্য বিস্তারের পাশাপাশি নিজেদের শক্তির জানান দিতেই জেএসএস এর ইন্ধনে ইউপিডিএফ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। পারস্পরিক বলয়গুলো থেকে একজনকে একজন শত্রুর বিরুদ্ধে সহায়তা করা। জাতীয় সংসদ নির্বাচনে যে জনসংহতি সমিতির যে ক্যান্ডিডেট এতদিন সংসদ সদস্য ছিল সেটা তার হারিয়েছে, এবং এখন যখন বাঘাইছড়িতে যখন তাদের উপজেলা চেয়ারম্যান যখন বড়ঋষি চাকমা উইথড্র করলো, তারা মরিয়া হয়ে উঠেছে যে তারা দেখলো তাদের এখানে প্রতিপত্তি, তাদের প্রভাব বলয়টা স্কুইজ হয়ে যাচ্ছে। সেটাকে জানান দিতে তারা মরিয়া হয়ে এই প্রচেষ্টা গ্রহণ করেছে। এদিকে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে জেএসএস প্রধান জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা প্রতিমন্ত্রীর মর্যাদায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু ৩ পার্বত্য জেলায় অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে না পারে তাকেও দোষারোপ করা হচ্ছে। সব কিছু সরকার করছে, কিন্তু তারা কি সন্তুষ্ট? তাদের কোনো না কোনো হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আছে। যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে সন্তু লার্মা নেতৃত্ব দিচ্ছে, এই ভাতৃপ্রতিম সংঘাতগুলো বন্ধের জন্য ওনাকেও এগিয়ে আসতে হবে। গত ৩ বছরে ৩ পার্বত্য জেলায় পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে মৃত্যু হয়েছে প্রায় ১৮০ জনের। এর মধ্যে রাঙ্গামাটিতে গত বছর ৩৫ জন এবং চলতি বছর ৮ জনের মৃত্যু হয়। বাকি অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নিজেদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির খারাপ দিক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সাভারের তেঁতুলঝোড়া কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তির ভালো সুযোগ সুবিধাগুলো তোমরা গ্রহণ করবে, খারাপগুলো বর্জন করবে। ফেসবুক ব্যবহার করা ভালো,
কিন্তু সারাক্ষণ ফেসবুকে ডুবে থাকাটা লেখাপড়ার বিঘ্ন ঘটায়। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানদের হাতে স্মার্টফোন তুলে দেন, মোবাইল তুলে দেন, ভালো কথা, কিন্তু সন্তানরা সেই মোবাইলটা, সেই ল্যাপটপটা, সেই ইন্টারনেট কীরকমভাবে ব্যবহার করছে আপনারা লক্ষ্য রাখবেন। এই যে খারাপ দিকগুলো যদি তোমরা না বলতে পারো এবং তথ্য প্রযুক্তির সঠিক দিকগুলো যদি তোমরা ব্যবহার করতে পারো, আমি বিশ্বাস করি তোমরা একদিন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। নদী দখলমুক্ত করতে চলমান অভিযানের ২১তম দিনে রাজধানীর মিরপুরে তুরাগপাড়ে অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটিএ। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ চলে আসছে, কিউ দেন। আপনি জানেন যে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার যে উচ্ছেদ অভিযান, তা আজ দ্বিতীয় পর্যায়ের মূলত ৯ম দিন চলছে এবং মোট যে অভিযান তার ২১তম দিন চলছে। তা আমরা সকাল থেকে আপনাকে দেখাচ্ছিলাম তুরাগ নদীর মূলত যে মিরপুর বেড়িবাঁধ অংশ রয়েছে, সেই বেড়িবাঁধ অংশে মূলত সকাল থেকে অভিযান শুরু হয়েছে। জোহরাবাদ মৌজা বলা হয় জায়গাটিকে। তা আমি যদি একটু আপনাকে দেখাই, আমার পেছনের যে অংশগুলোকে উচ্ছেদ অভিযান চলছে মূলত, সেখানে আপনি দেখবেন যে এই পুরো জায়গা জুড়েই কিন্তু এমন অসংখ্য স্থাপনা যে নদীর জায়গায় বলা হচ্ছে এগুলো গড়ে তুলেছেন এখানকার যারা স্থানীয়, বলা হচ্ছে বিআরডব্লিউটির ভাষায় যারা অবৈধ দখলদার। তো সেটাই কিন্তু আমরা এখন আপনি দেখছেন যেখানে কয়েকটি বহুতল ভবন ছিল, সেই ভবনগুলো কিন্তু ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমি যদি একটু ধীরে ধীরে ডান দিকেও আপনাকে দেখাই, এই সামনে কিন্তু একদম তুরাগ নদী দেখা যাচ্ছে। এই নদীর পাশেই কিন্তু এসব স্থাপনা। তবে এখানে স্থানীয় যেসব মানুষ রয়েছেন তারা দাবি করছেন এই জমিগুলো তাদেরই, কিন্তু তাদের বাপদাদার সম্পত্তি, তাদের এখানে সিএস, আরএস বা আরএ যতগুলো পর্চা রয়েছে তার সবই তাদের রয়েছে, এমন দাবি কিন্তু তারা করছেন। সেক্ষেত্রে বিআরডব্লিউটি যেটি বলছে যে তারা এই জমিগুলো মূলত তারা বলছেন যে এগুলো অবৈধভাবে দখল করেছে এবং এগুলো সরকারের জমি, নদীর জায়গায়, তুরাগের জমি, তারা কিন্তু এমনই দাবি করছে। তা আমি যদি একটু আপনাকে ধীরে ধীরে সামনের দিকে দেখাতে চাই, আমি একটু আপনাকে দেখাই। এই দেখেন সামনেই কিন্তু একদম তুরাগ নদী আপনি দেখছেন, এই যে তুরাগ নদী। এই তুরাগ নদীর পাশ দিয়েই কিন্তু এমন তুরাগ থেকে এই নদীটি কিন্তু মিরপুর থেকে পুরোপুরি একদম সেই আশুলিয়া, টঙ্গী পর্যন্ত গিয়েছে। তো সেই এমনই কিন্তু আমরা দেখেছি তুরাগের দুই পারে এমন শত শত অসংখ্য স্থাপনা কিন্তু অবৈধ দখলদাররা করেছে। এবং এখানে আপনি দেখছেন যে এই যে স্থাপনাটি এখন দেখছেন, এটি কিন্তু আমরা সকাল থেকে দেখি যে এমনই বেশ কিছু স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সকাল থেকে আমি যদি আপনাকে বলে দেই, প্রায় ৪ থেকে ৫টি বহুতল ভবন, অর্থাৎ ৪তলা ভবন, ৩তলা ভবন এই সহ প্রায় অর্ধশত স্থাপনা কিন্তু ইতিমধ্যেই গুড়িয়ে দিয়েছে বিআরডব্লিউটি। এবং তারা বলেছে এইসব স্থাপনা উচ্ছেদের পরে তারা এখানে একটি প্রকল্পের মাধ্যমে ওয়াকওয়ে প্রকল্প সহ বিভিন্ন পরিবেশ বান্ধব স্থাপনা গড়ে তুলবেন। তো মোটামুটি আমার কাছে এই ছিল উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। দর্শক, নদী দখলমুক্ত করতে চলমান অভিযানের ২১তম দিনে আজ তুরাগপাড়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটিএ। আমরা তখন সরাসরি ছিলাম সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। বিমানবন্দরে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নেই কোনো নীতিমালা। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর সামনে আসে বিষয়টি। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে এবার নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানান বিমান সচিব। নিরাপত্তা নিশ্চিতে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল সংলগ্ন দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে। তবে বিমান পরিবহন সংস্থাগুলোর মতে শুধু টার্মিনাল নয়, কার্গো ভিলেজ সহ পুরো বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনার পর প্রশ্নবিদ্ধ হয় দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দৃশ্যমান হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৩ই মার্চ বিমান মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিলেও এখনও তা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের বরাত দিয়ে বিমান সচিব বলেন, ছিনতাই চেষ্টায় ব্যবহৃত অস্ত্রটি খেলনা পিস্তলই ছিল। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় তদন্ত কমিটি একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং
প্রসিডিউর তৈরির সুপারিশ করেছে বলে জানান তিনি। এয়ারপোর্টে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো রকম যদি অযাচিত কোনো বিষয় এসে যায়, তাহলে এই পরিস্থিতিটা আমরা কিভাবে মোকাবিলা করব। আমরা একটা এসওপি করতে যাচ্ছি যে কার দায়িত্বটা কি হবে। চট্টগ্রামে আমরা দেখেছি যে আমাদের এই ধরনের কিছু না থাকা কিছুটা সমন্বয়হীনতা আমাদের মধ্যে ছিল, তো এটা যাতে ভবিষ্যতে না থাকে সেজন্য এটা তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। সারা বিশ্বে সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার হুমকি মোকাবেলায় এসওপি থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরাও। সিকিউরিটি একটা ঘটনা হ্যাজার্ড যদি হয়, ঠিক মতো ট্যাকেল না করতে পারি, সেখানে কিন্তু আমাদের ব্যর্থতার বিষয় চলে আসবে। এটা কিন্তু একটা এসওপি থাকতে হবে। এভিয়েশন সিকিউরিটির যে সেলটা আছে, এই সেলের যে কার্যপদ্ধতি, এটা আরো বেশি ট্রেন্ড হতে হবে। এয়ারলাইন্সগুলোর ফ্লাইট ও যাত্রী সংখ্যার প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের আহ্বান অপারেটরদের। যাত্রী সংখ্যা বাড়ছে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বোথ সেক্টরেই। এই জায়গাগুলোতে খুব স্ট্রংলি মনিটর করা দরকার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো কী করছে, এই জায়গা থেকে আমরা কতখানি পিছিয়ে আছি, বা যদি পিছিয়ে থাকি তাহলে আমরা কত তাড়াতাড়ি সেটাকে মিট করতে পারবো। 4টি দেশীয় ও 26টি বিদেশি সহ মোট 30টি এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। দিন দিন উজাড় হচ্ছে বরগুনার উপকূলীয় বনাঞ্চল। বনরক্ষীদের বিরুদ্ধে দস্যুদের সঙ্গে হাত মেলানোর অভিযোগ। রাজধানীর আরমানিটোলায় আবাসিক ভবনে কেমিক্যাল গোডাউনগুলোতে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে রয়েছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ মামুন, যেমনটি বলছিলেন যে আবাসিক ভবন থেকে যে কেমিক্যাল গোডাউন বা কেমিক্যাল গুদাম সরানোর যে উচ্ছেদ, সেটি কিন্তু আজকেও চলছে। আজকে মূলত 21তম দিন। আমরা সকাল থেকে দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু শুরু হলো। এটি আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে মূলত র্যাবের যে টিমটি রয়েছে তারা কিন্তু সকালবেলা এই অভিযানটি শুরু করে এবং প্রায় 10 মিনিট ধরে কেবল শুরু হয়েছে আর কি। তো মূলত আপনি জানেন যে চুরিহাট্টার যে ভয়াবহতা, সেই ভয়াবহতার পরে সরকার গঠিত যে টাস্কফোর্স, সেই টাস্কফোর্স কিন্তু এই অভিযানটি চালাচ্ছে এবং আজকে রাজধানীতে মূলত দুটি জায়গায় এটি হচ্ছে। একটি হচ্ছে আরমানিটোলা, অন্যটি কিন্তু পুরান ঢাকার কিন্তু অন্য একটি জায়গায়, এবং সেটি মূলত সকালেই শুরু হয়েছে, কিন্তু এটি কিন্তু শুরু হলো 12টা 10-এর দিকে আর কি। তো আপনাকে জানিয়ে রেখে যে আজকে আমরা যেখানে এসেছি আরমানিটোলা, সেখানে কিন্তু বেশ কিছু আমরা গুদাম দেখতে পেয়েছি, বেশ কিছু কিন্তু কেমিক্যালের দোকান রয়েছে। এটি মূলত আবাসিক একটি ভবন এবং সেই ভবনের নিচে কিন্তু বেসমেন্ট রয়েছে এবং সেই বেসমেন্টে কিন্তু এই যে কেমিক্যালের গোডাউন, কেমিক্যালের গুদামগুলো গড়ে তোলা হয়েছে। এবং অভিযান যারা পরিচালনা করছেন তারা বলছেন যে এই জায়গাটাতে যদি কোনো কারণে আগুন লাগে, কোনো কারণে আগুন লাগতো, সেক্ষেত্রে কিন্তু ভয়াবহতা কিন্তু অনেক বেশি ছড়িয়ে পড়তো। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এর আগেও এখানে এসেছিলেন এবং তারা বলেছেন যে দোকান অনুযায়ী যে পরিমাণ মালামাল রয়েছে সে অনুযায়ী কিন্তু এখান থেকে মালামালগুলো সরানোর জন্য তারা কিন্তু সময় দিয়েছিলেন, কিন্তু সেটি অনেকেই সরে গেছেন, অনেকেই সরে যান নাই। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম র্যাবের, তিনি আজকে যে অভিযানটি পরিচালনা করছেন, তিনি মূলত এগুলো দেখছেন যে কোন কোন দাহ্য পদার্থ রয়েছে এবং সেগুলো কি ধরনের ক্ষতিকারক হতে পারে। তিনি বলছেন যে আবাসিককে কিন্তু নিরাপদ করার জন্য এই যে অভিযান সেটি চলমান থাকবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকের মতো মূলত 21তম দিনের মতো সেটি চলছে। চুরিহাট্টার যে ভয়াবহতা, নিমতলি যে ভয়াবহতা, সেই ভয়াবহতার পরে কিন্তু আসলে আমরা দেখেছি যে এই যে অভিযান, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক উৎসুক জনগণ রয়েছে এবং তারা কিন্তু এবং ভিড় করছেন। তো আপনাকে জানিয়ে রেখে যে আজকের যে অভিযান সেটি মূলত সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে এবং এই অভিযানটি আগামী 1 তারিখ পর্যন্ত চলবে। তো মামুন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, রাজধানীর আরমানিটোলায় আবাসিক ভবনে কেমিক্যাল গোডাউনগুলোতে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে আমাদের জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। দিন দিন উজাড় হচ্ছে বরগুনার উপকূলীয় বনাঞ্চল। বনরক্ষীরা বনভূমি রক্ষার চেষ্টা না করে দস্যুদের সঙ্গে হাত মিলিয়ে বনকে ধ্বংস করছে বলে অভিযোগ সচেতন মহলের। অন্যদিকে যে বনাঞ্চল গড়ে উঠেছে তা পর্যাপ্ত না হওয়ায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করতে না পেরে বন বিভাগ অস্তিত্ব হারাচ্ছে। বরগুনার উপকূলে বেশ কয়েকটি বন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন রিপন মালি। সবুজে ঘেরা এ বন 10 বছর আগেও ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষা করেছে ঢাল হিসেবে। তবে উপকূলের কিছু অসাধু ব্যক্তি বনকে ধ্বংস করছে মহা উৎসবে। বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি বনে ঢুকলেই চোখে পড়ে সুন্দরী গাছ কেটে নেয়ার চিত্র। পাশেই হরিণঘাটা বন, সেখান থেকে কেটে নিচ্ছে সব ধরনের গাছ। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের ব্যাপক ভিত্তিক বন সৃষ্টি করা দরকার, সরকারি এবং বেসরকারি উদ্যোগে।
দুটি বনই সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় পলি ও লবণ পানি ঢুকে পড়ছে বনের মধ্যে, আর উত্তাল ঢেউ ক্রমেই বনভূমি কেড়ে নিচ্ছে সমুদ্রগর্ভে। অনেক স্থানে সবুজ প্রকৃতি ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অনেক শ্বাসমূলগুলাই কিন্তু এখন পানির নিচে ঢেকে যাচ্ছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের যোগ সাজসই সেখানকার গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। তবে এভাবে বন কমতে থাকলে জলবায়ুর বিরূপ প্রভাবের পাশাপাশি প্রাকৃতিকভাবে বন ধ্বংসের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন এই বিশ্লেষক। যত বনভূমি কমতে থাকবে তত বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে, বেড়ে গেলে সেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, বেড়ে গেলে বন্যা হবে, বন্যা হলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়বে। গাছ কেটে নেওয়ার কথা অস্বীকার করে রেঞ্জ কর্মকর্তা বলছেন উপকূলে বনায়ন অব্যাহত আছে। বনে গাছ কাটে এটা আগের দিনই কাটতো, কিন্তু এখন ওইভাবে নাই। তারপরে দুই জায়গায় গেলে আমার জানা মতে আমাদের স্টাফ স্বল্প তো আছে অনেক। গত বছরের জুন মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত 7 বছরে বাংলাদেশে 3,32,000 একর বনভূমি উজাড় হয়েছে। প্রতিটি বনে রয়েছে বন কর্মকর্তা কর্মচারী। প্রতি বছরই নতুন করে বনায়নে থাকছে কোটি কোটি টাকার নতুন নতুন প্রকল্প, অথচ বছর শেষে হিসেব করলে বেরিয়ে আসে বনের পরিমাণ বাড়েনি, উল্টো কমেছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কারিগরি ত্রুটির কারণে আজ বসছে না পদ্মা সেতুর নবম স্প্যান, কাল আবারও চেষ্টা করবেন প্রকৌশলীরা। রাঙ্গামাটিতে 7 জন নিহতের ঘটনায় ইউপিডিএফ সরাসরি জড়িত। 3 দিনের অনুসন্ধানের পর বলছে পুলিশ, ইন্ধন ছিল জেএসএস মূল অংশেরও। সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, কাভার্ড ভ্যানে আগুন। খুলনায় ট্রলির চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু। বিমানবন্দরে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় হচ্ছে নীতিমালা, শুধু টার্মিনাল নয়, পুরো বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। এবং ক্রাইস্ট চার্চ হামলার পর অস্ত্র আইন কঠোর করল নিউজিল্যান্ড। নিহত 5 বাংলাদেশের মধ্যে 2 জনের মরদেহ হস্তান্তর, শুক্রবার গণজানাজা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।